তারানাথের সেদিন কোনো কাজ ছিল না। সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে। আমি, কিশোরী আর তারানাথ তিনজনে বসেছি জমিয়ে। তারানাথ হুঁকো খাচ্ছে আর নানা বিষয়ে কথাবার্তা বলছে। কিছুক্ষণ নানা বিষয়ে কথা হবার পর কিশোরী তারানাথকে বলল, ভালো কথা ঠাকুরমশাই, আজকের কাগজ দেখেছেন? তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গিয়েছে দেখলাম। তারানাথ বলল, হ্যাঁ, খবরটা দেখেছি বটে। তা কিছুদিন আগে কলকাতার এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয়। খুনি কোনো সূত্র রেখে যায়নি, তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলেছিল। তা আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর। হ্যাঁ, অপর একটি পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে থেকে সমস্ত খুনের দৃশ্য দেখেছিল। তা এতদিন প্রাণের ভয়ে কিছু বলেনি, কিন্তু পুলিশি জেরার চাপে আর বিবেকের তাড়নায় শেষ পর্যন্ত সে সব স্বীকার করেছে। আর বস্তুত তার বিবৃতিকে নির্ভর করেই অপরাধী শাস্তি হয়ে গেল। আমি বললাম, সত্যি মেয়েটার দোষ নেই। প্রাণের ভয় তো সবারই আছে। তাছাড়া চোখের উপর একটা খুন দেখলে মনের অবস্থা কেমন হয় কে জানে। একজন মানুষকে 5 হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে। উহ, ভাবা যায় না। হ্যাঁ, সেটা যা বলেছ। খুনের প্রত্যক্ষদর্শীর মনের অবস্থা কি হয় সেটা ভারী জানতে ইচ্ছে করে, কিন্তু কে বলতে পারবে? তারানাথ বলল, আমি পারি। আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। বলে কি সে? ঠাট্টা করছে নাকি? কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করার লোক তো তারানাথ নয়। তাহলে? কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারে। সে জিজ্ঞাসা করল, আপনি কি করে বলবেন? তারানাথ গম্ভীর গলায় বলল, কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি। তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি, কিন্তু এ ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত। এবার কিশোরীও কোনো কথা বলল না। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, খুন হয়েছিল বটে, কিন্তু সে খুনের জন্য কারো ফাঁসি হয়নি। আমি ছাড়া আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। কেস আদালতে ওঠে, কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়। গল্পটা বলি শোনো। বছর 10 আগেকার কথা। তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায় আসতেন। তা ব্যক্তিগত একটা বিপর্যয়ে পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন। তা আমার কথা মতো রত্ন ধারণ করে সে বিপদ কেটে যায়। তা তারপর থেকেই কৃতজ্ঞতাবশতই হোক আর আমাকে ভালো লেগে যাওয়ার জন্যেই হোক, সপ্তাহে অন্তত 3 দিন উনি আড্ডা দিতে আসতেন। অতি অমায়িক মানুষ, আড্ডাবাজ এবং ভালো গল্প বলিও বটে। তা আমাদের আলাপ খুব জমে উঠেছিল। তাই একদিন অমরবাবু সন্ধ্যের দিকে এসে হাজির হলেন। দেখলাম উনি কিছু অন্যমনস্ক, কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয় তা চা খাচ্ছেন, হ্যাঁ হুঁ করে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছেন, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। একসময় বলে ফেললাম, আপনার কি হয়েছে বলুন তো? কিছু ভাবছেন নাকি?
অমর ভট্টাচার্য এক মুহূর্ত কি ভাবলেন, তারপরে বললেন, এই, ভাবছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত। অন্য কাউকে বললে হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন। তা খুলে বলুন না, ব্যাপারটা কি? আহ, আমার এক বাল্য বন্ধু আছেন, তার নাম বিজয় চাটুর্যে। তা অনেক দিন হলো বিয়ে হয়েছে বটে, কিন্তু একটি বই সন্তান হয়নি, মেয়ে সন্তান, নাম সুবালা। তা এখন তার বয়স 13। মেয়েটি দেখতে খুবই সুন্দরী, পড়াশুনোতেও ভালো। বিজয় প্রাচীনপন্থী গোঁড়া লোক নয়। মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করেই বিয়ে দিতে চায়। সবই তো ভালো চলছিল, কিন্তু হঠাৎ এক বিপদ উপস্থিত হয়েছে। বিপদ? কি বিপদ? সুবালা আজকাল কেমন যেন সব কথাবার্তা বলতে শুরু করেছে, যার কোনো মানে হয় না, এমন সব অসংলগ্ন কথা। বিজয় খুবই ভয় পেয়ে গিয়েছে। সে সন্দেহ করছে সুবলার বোধহয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। কি ধরনের অসংলগ্ন কথা? মানে অশ্লীল কিছু? না না, আদৌ না। এই ধরুন, সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে, তারপর একটু ঘুম ঘুম ভাবের মধ্যে নানা অদ্ভুত কথা বলছে। আচ্ছা, তো সেই কথাগুলি কি? সে ঠিক বলে বোঝানো যাবে না। আপনি চলুন না একবার, আপনি তো নানা রকম বিষয় জানেন, তা হয়তো আপনাকে দিয়ে বিজয়ের একটা উপকার হয়ে যাবে। সুবলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই আপনি একবার চলুন। তা বিজয়বাবু কোথায় থাকেন? এই কাছেই, অবিনাশ দত্ত লেন, ওখানে। কাল যাবেন? বেশ, বলে রাখবেন আপনার বন্ধুকে, কাল সন্ধ্যের দিকে যাওয়া যাবে এখন। ঠিক আছে, আমি এসে না হয় আপনাকে নিয়ে যাব, তৈরি থাকবেন। তা পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা। ভদ্রলোক বেশ সুপুরুষ। 40 পেরিয়েও চুলে পাক ধরেনি বা কপালে একটি রেখাও পড়েনি। তা আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন, বড়ই বিপদে পড়েছি ঠাকুর মশাই। আমার এই একটি মাত্র সন্তান, ওর যদি কিছু হয় তাহলে আমাদের আর কোনো সান্ত্বনা থাকবে না। শুনেছেন তো সব অমরের কাছে। আচ্ছা, মেয়েটিকে একবার ডাকুন না দেখি। বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবলাকে নিয়ে এলেন। অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন, মেয়েটি অপরূপা সুন্দরী। বাড়ন্ত গড়নের জন্য সত্যিকার বয়সের চেয়ে অনেক বড় দেখায়। তা সুবলা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম। মেয়েটি সাধারণ মেয়ে নয়। আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু অতিলৌকিক দেহ লক্ষণের বর্ণনা আছে, সুবলার শরীরে সেগুলি বর্তমান। তা আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞাসা করলেন না। আমি আদর করে কাছে বসিয়ে সুবলার সঙ্গে কথা বলতে লাগলাম। বেশ স্বাভাবিক মেয়ে, কোনো দিক দিয়ে কোনো ব্যতিক্রম নেই। কিছু পরে বিজয়বাবুকে বললাম, বিজয়বাবু যান, ওকে ভিতরে দিয়ে আসুন। বিজয় চাটুর্যে বললেন, যাও তোমা, ভিতরে গিয়ে মাকে বলো খাবার পাঠাতে।
সুবলা চলে যেতেই আমি প্রথমে বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো অসুখ করেনি, আর এটা পাগলামির পূর্বাভাসও নয়। তবে আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে। কি লক্ষণ তা আমি বলতে পারবো না। অন্যের চেয়ে আপনার মেয়ে কিছুটা আলাদা হবেই, এ আপনি রোধ করতে পারবেন না। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন। বুঝলাম আমার ব্যাখ্যা তার ঠিক মনোপুত হয়নি। তার আমি কি করতে পারি? মেয়ের তো কোনো অসুখ নেই বা অপদেবতাও ভর করেনি যে আমি মাদুলি দিয়ে কি যজ্ঞ করে সারাবার চেষ্টা করব। তাই এমন সময় ভেতর বাড়ি থেকে একটা হইচইয়ের শব্দ শোনা গেল। কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর। বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন, ওই 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 সুবলা বোধহয় আবার আবার অমন করছে। ঠাকুরমশাই আসুন তো, আমার সঙ্গে আসুন, দেখে যান তো একটু। তা সামান্য ইতস্তত করে তার পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলাম। লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু। তা সে ঘর থেকেই গোলমাল ভেসে আসছে। দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিলাম। দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবলা, চোখ দুটো অর্ধেক বোঝা। সেই অবস্থাতেই বিড়বিড় করে কি যেন বলছে। তা আমাকে দেখে ঘরের মহিলারা ঘোমটা টেনে দিলেন। বিজয়বাবুকে বললাম, ওদের একটু সরে দাঁড়াতে বলুন তো, আমি একবার আপনার মেয়ের কাছে যাব। বিজয়বাবুকে কিছু বলতে হলো না। আমার কথা শুনে মেয়েরা নিজে থেকেই ঘরের এক কোণে সরে গেলেন। আমি গিয়ে হাঁটু গেড়ে সুবলার পাশে বসে ডাকলাম, সুবলা। শুনতে পেল কিনা বোঝা গেল না। অন্তত বাইরে তার কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না। মনে মনে ইষ্ট স্মরণ করে সুবলার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল। যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। জানো তো, মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটি ক্ষমতা দান করেছিলেন। সুবলাও শান্ত হয়ে এলো, গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। আমি মৃদু স্বরে বললাম, বলো মা, কি বলছিলে বলো। খোকা খোকা পড়ে যাচ্ছে যে, আমিও আমিও পড়ে যাচ্ছি। পেছন থেকে ঠেলে দিল আমার কোলে। খোকা। খোকা কে মা? আমার খোকা। তোমার ছেলে? মাথায় কি কষ্ট, উহ, পাথর এসে লাগলো মাথায়। কি ধাক্কা দিল তোমাকে? আর উত্তর নেই। এবারে সত্যিই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। বিজয়বাবুকে বললাম, ওকে বিছানায় শুইয়ে দিন বিজয়বাবু, ঘুমিয়ে পড়েছে। আর আপনি আমার সঙ্গে আসুন তো, কথা আছে। বাইরের ঘরে এসে বললাম, কিছু বুঝতে পারলেন? আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, সুবলা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। যেসব কথাকে আপনারা অসংলগ্ন বলে মনে করছেন, তা আসলে ওর আগের জন্মের ঘটে যাওয়া ঘটনা। এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে। জাতিস্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয়। তাহলে এখন আমাদের কি করা কর্তব্য? কিছুই নয়, এই ভাব আপনিই কেটে যাবে।
আমি আরও একটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জাতিস্বরের স্মৃতি কমে আসতে থাকে। সুবলার কতদিন এরকম হয়েছে? তা প্রায় বছরখানেক হবে। তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 5-6 বছর বয়সে জেগে ওঠে, এই বয়সে মিলিয়ে আসতে থাকে। যাক, কিছু না করে শুধু দেখে যান, সুবলা আপনিই সেরে যাবে। সেদিন ফিরে চলে এলাম। তারপর বছর কয়েক ধরে মাঝে মাঝে বিজয় চাটুর্যের বাড়ি গিয়েছি। কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবলার খবর দিয়েছেন। তা মোটের উপর বলতে গেলে 2 বছরে আমরা সুবলার গত জন্মে কি ঘটেছিল সে সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম। বিভিন্ন সময়ে আচ্ছন্ন অবস্থায় সুবলা যা বলেছিল তার উপর নির্ভর করেই আমরা কিছু জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যদি সত্য হয়ে থাকে কেন, নিশ্চয়ই সত্য, কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। তা হলো সে বড় মর্মান্তুদ ঘটনা। তা আপনারা কি আন্দাজ করেছিলেন? সুবলা ওই ঘোর লাগা অবস্থায় প্রায় বলতো সে তার ছেলেকে নিয়ে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, মাথায় আঘাত পাওয়ার কথা বলতো। একদিন ও টান করে চুল বেঁধে এসেছে। দেখলাম বাঁ দিকের কপালে একটা লম্বা দাগ। পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেমন দাগ শুকিয়ে যায়, ঠিক তেমনি। বিজয়বাবুকে বলতেই তিনি বললেন ওটা সুবলার জন্ম দাগ। বললাম, খেয়াল করেছেন কি, সুবলা আচ্ছন্ন অবস্থায় মাথার যেখানে আঘাত লাগার কথা বলে, এই দাগটাও ঠিক সেখানেই। তাও কি হয় গত জন্মের আঘাতের দাগ এ জন্মে ফুটে ওঠে? সেটা তো বলতে পারবো না বিজয়বাবু, তবে পৃথিবীতে অনেক কিছুই যে সম্ভব সে তো দেখতেই পাচ্ছেন। যাক, 2 বছরে যা জানতে পেরেছিলাম তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি এই: সুবলা গত জন্মে একটি শিশু সন্তান নিয়ে বিধবা হয়। পরে কে বা কারা কোনো উঁচু স্থান থেকে, সম্ভবত কোনো টিলার ওপর থেকে সন্তান সহ সুবলাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কি, এসব খবর আমরা কিছুই জানতে পারিনি। এখানে এসেই সুবলার কথা আটকে যেত। মনের ওপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও জোর করিনি কখনো। তাই এখানে একটা কথা বলে রাখি, এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কি জিনিস। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটি বড় শক্তি। সুবলা মাত্র 13 বছরের কিশোরী। এই জন্যে এখনো সে মা হয়নি, কিন্তু আধো অজ্ঞান অবস্থায় যখন সে বলতো খোকা পড়ে যাচ্ছে, খোকাকে বাঁচাও, তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা মাতৃহৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না। গত জন্মের হারানো ছেলের প্রতি এই আরতি একটু কমে এলো। এইভাবে আরো বছর 2 কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবলা অনেকটা স্বাভাবিক হয়ে এলো। এখন তার বয়স হলো 17। তা একদিন বিকেলে অমরবাবু এসে বললেন, ঠাকুরমশাই, একটা ভালো খবর আছে। বেশ বড় রকমের ভোজ আসন্ন, বুঝলেন?
কি ব্যাপার বলুন তো? গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি? আরে দূর মশাই, আপনার যেমন সব কথা, এই বয়সে আবার যাকে কথা হচ্ছে এই তা আমাদের এই বিজয় চাটুর্যের মেয়ের বিয়ে বোধহয় লাগলো। কার? সুবলার? হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন জব্বলপুর থেকে, প্রবাসী বাঙালি। পাত্রও সেখানে ব্যবসা করে, বিরাট অবস্থা। মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছে, নইলে বিজয়ের যা আর্থিক সঙ্গতি, এরকম ঘরে তারা ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতো না। আপনিও আসুন না ওদিন। বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন, আপনার মতো সৎ ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবলার মঙ্গলই হবে। তা মেয়ে দেখার দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে। এসব সামাজিক উৎসব আমার ভালোই লাগে। তারপর মেয়ে দেখানোর ব্যাপার, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই। আমি ভোজন রসিক চিরদিন। ধুতি চাদর চাপিয়ে বিকেলে গিয়ে হাজির হলাম। তা তখনও ছেলের বাবা এসে পৌঁছয়নি। বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে বৈঠকখানায় বসালেন। তামাক এলো, চা খাবার এলো। বিজয়বাবু একবার সুবলাকে ডেকে এনে প্রণাম করিয়ে নিয়ে গেলেন। সে মাথায় অনেকখানি লম্বা হয়ে গিয়েছে, চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা। সত্যিই সুন্দরী বটে। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। সুখী হও মা, সুখী হও। জীবনে এমন ব্যর্থ আশীর্বাদ আর করিনি। বিজয় চাটুর্য বললেন, ঠাকুরমশাই, আজ কিন্তু রাত্রিরে এখানেই খেয়ে যাবেন। হ্যাঁ, মাংস চলে তো? আরে হ্যাঁ হ্যাঁ মশাই, খুব চলে। আমি ঘন্টা নাড়া পুরুত বামন নই। সবারই মন বেশ ভালো। বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে। আর কেনই বা হবে না? বড় লোকের ঘরে মেয়ে বিয়ে দিতে চলেছেন। বিয়ে প্রায় ঠিকই বলতে গেলে। পাত্রের কে এক আত্মীয় মেয়ে দেখে গিয়ে ওখানে দারুণ প্রশংসা করেছেন। তা আজ পাত্রের বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায়। তার সন্ধে ঠিক 7টায় দরজার কড়া নড়ে উঠল। বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে গিয়ে একটু পরেই এক দোহারা চেহারা সুপুরুষ প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন, ঠাকুরমশাই, ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রের বাবা। আমরা সবাই নমস্কার করলাম। সনাতনবাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না। অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে। ইনি সে দলের নন। বেশ জবরদস্ত লোক। আমাদের নমস্কারের উত্তরে একটা দায় সারা প্রতি নমস্কার করেই তাড়া দিয়ে বললেন, চাটুর্য মশাই, মেয়েকে আনো না, আমার হাতে বেশি সময় নেই, এখনই আবার উঠতে হবে। কলকাতায় এসেছিলাম ব্যবসার একটা জরুরি কাজে, তা ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই। হ্যাঁ, নইলে এমনিতে তো আর বড় একটা আশা হয়ে ওঠে না। এমন দু চারটে কথায় ভদ্রলোক স্পষ্ট বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ। বুঝিয়ে দিলেন যে তিনি নেহাত ব্যবসার কাজে আসতে হয়েছিল বলেই দয়া করে মেয়ে দেখে যাচ্ছেন। বুঝলাম এটাও যে বিয়ে হয়তো হবে, কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না। কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনার জন্যে। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। একজন লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না। সনাতন মুখোপাধ্যায় সেই রকমই লোক। তাই একটু বাদেই ভেতর থেকে খাবার এলো, মেয়েদের নিজের হাতে তৈরি খাবার। সনাতনবাবু সেসব স্পর্শ করলেন না,
কেবল চা খেলেন 1 কাপ, আর অনর্গল মেয়ে দেখানোর জন্য তাড়া দিতে লাগলেন। তা বিজয়বাবু মুক্তকচ্ছ হয়ে বারবার সে তাড়া বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসতে লাগলেন। বস্তুত এমন অভব্য মানুষ খুব কমই দেখেছি। এইবার ঘটল আসল ঘটনা। একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা গুণা করেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ, একটি বিয়ের প্রাক্কথন হবে, কিছু বাদে একটি ভোজের আভাসও রয়েছে। কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। তা ভেতর বাড়ির দিকে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবলাকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলেন। আমি বেশ হলপ করে বলতে পারি তখন আমি তার মুখ দেখছিলাম, আর সে মুখে তখন কোনো অস্বাভাবিকতা বা পাগলামির কোনো চিহ্ন মাত্র ছিল না। আমি সুবলাকে বসতে জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি, অমরনাথও সরে বসার উদ্যোগ করছে। হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়েই পাথর হয়ে গেলাম। সুবলার চোখ বিস্ফারিত, জিঘাংসু উন্মাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখুজ্জের দিকে। সনাতন বাবুও বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুবলার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে, চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন। তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেক দিন মেয়ে এমন করেনি, একেবারে সেরে গিয়েছে এই ভরসায় তারা বিয়ের ব্যবস্থা করেছিলেন। আজ এত বছর পরে আবার সুবলার এমন হবে কে জানত। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের মধ্যে সুবলার তীব্র আক্রোশপূর্ণ গলা, ওই 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 লোকটা ওই লোকটা আমার খোকাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। বলে কি সুবলা? বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন, কি বলছিস? চুপ কর। কাকে কি বলা? সুবলা কাল নাগিনীর মতো ফুলছে, বলছে, টাকার জন্য খুন করেছিলি না? দাদাকে মেরে শান্তি হয়নি? সম্পত্তি পাওয়ার জন্য আমাকে আর খোকাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? বেশ, কিন্তু এবার তোকে কে বাঁচাবে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে। অবাস্তব অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেমন হয় ঠিক তেমনি অস্ফুট স্বরে তিনি বলে উঠলেন, বৌদি, বৌদি। সেই মুহূর্তেই সুবলা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। অমর ভট্টাচার্য বারবার বলছেন, চলে যান, চলে যান সনাতন বাবু, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি তাকে থামিয়ে দিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে বললাম, বৌদিকে? বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে? সনাতন বাবু আর কোনোদিন কোনো কথা বলার সুযোগ পাননি। আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর করে চিৎকার করে উঠলেন। আমি চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি সুবলা একটা বিরাট বঁটি নিয়ে ঘরে ঢুকছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে খুনির দৃষ্টি। আরো পেছনে দৌড়ে আসছেন মহিলারা।
ব্যাপারটা চোখের নিমেষেই ঘটে গেল। অমরবাবু খাট থেকে নেমে বা আমি আর বিজয়বাবু এগিয়ে গিয়ে বাধা দেবার আগেই সুবলা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় বঁটিটা বসিয়ে দিল। বিকৃত একটা শব্দ করে সনাতন বাবু পড়ে গেলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটল। সুবলা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট 10 পরে মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই। ঘন্টা 2 পরে সুবলার জ্ঞান ফিরেছিল, কিন্তু এত সব ঘটনা তার কিছুই মনে নেই। সম্পূর্ণ স্বাভাবিক। সনাতন বাবুর ছেলে কেস চেপে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবলার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জজ বুদ্ধিমান। এ খুনের কোনো মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষ্য কাজে হয়েছিল। সুবলা খালাস পেয়ে যায়। গত জন্মে টাকার লোভে বিধবা সুবলা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়ে জব্বলপুরে ব্যবসা ফেলেছিল। এদিকে সুবলা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবানের মার বড় সাংঘাতিক। কোথা থেকে সনাতন মুখুজ্জেকে এসে শাস্তি নিয়ে যেতে হলো। নিজের জন্য অতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবলা। সনাতনকে দেখা মাত্রই দপ করে জ্বলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। তারানাথ থামল। অন্যদিন গল্পের শেষে কিশোরী যা হোক একটা টিপ্পনি কাটে। আজ সেও চুপ করে বসে রইল। বাইরে ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠেছে। ঘরের মধ্যে কেমন একটা বিষণ্ণতা।